আপনি নাকি সব টিকটকার ধরে নিয়ে এসে তারপর ইন্টারভিউ করে হাইপ হতে চান। হ্যাঁ, যেমন আপনাকে নিয়ে আসছি। অ্যাগ্রেসিভ ভাবে প্রশ্ন করেন কেন? আপনি প্রমাণ যদি থেকে থাকে আপনি সেটা নিয়ে আসেন। এরকম একজন মানুষ থেকে আমি এই ধরনের বিহেভ আশা করিনি। কোন কোয়েশ্চেনটা ইনসাল্ট মনে হয়েছে আমাকে যদি একটু উদাহরণ দিতেন। আপনার বহুল আলোচিত একটা ইন্টারভিউ ছিল মুনিয়া ছাড়া আমার অনেক পরিচয় আছে আসলে। বাংলাদেশে কি উপস্থাপিকা খালি আপনি একাই আছেন নাকি? এখন একটা ছুরি দিয়ে অ্যাটাক করি। ডান। দর্শক, সময় টিভির বিনোদন আড্ডায় আমি সমৃদ্ধি আজকে হাজির এবং আমার সাথে আজকে অতিথি হিসেবে আছেন তানভীর। কেমন আছেন তানভীর? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আজকে অতিথি আসলে কে? আমি এটা নিয়ে কনফিউজ, দর্শকরা কনফিউজড হয়ে যাবে যে আপনিও কি আমাদের এখানে চলে আসলেন কিনা। মানে আমিও বুঝতে পারছি না, তাহলে আজকে অতিথি কে আগে তারা ডিসাইড করুক নাকি? না, এটা হচ্ছে আসলে আমরা আড্ডা দিতে থাকি, তাদের কাছে যাকে অতিথি মনে হবে করুক, ঠিক আছে? তবু আমি আমার কাজটাও করে দেই। দর্শক, সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে দেখতেই পাচ্ছেন উপস্থিত আছেন এই সময়ের জনপ্রিয় উপস্থাপিকা সমৃদ্ধি। তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো। আপনাদেরও অনেক জানা এবং জিজ্ঞাসার প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো করতে চাই। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। তারপর কেমন আছেন? আমি খুবই ভালো আছি। তার আগে আমার প্রশ্নটাকে আমি করতে পারি? হ্যাঁ, বলেন। আপনি বিগত কয়েকদিন ধরে কেন আমাকে ফলো করছেন? আমি আপনাকে ফলো করছি না, আপনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন। আচ্ছা, আপনি কেন আমাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছেন? আমি আপনাকে নিয়ে কয়টা স্ট্যাটাস দিয়েছি আপনি বলেন। আমি সর্বোচ্চ আমি ভালো কথা একটা পোস্ট দিয়েছি আপনাকে নিয়ে। একটা পোস্ট? একটা, হ্যাঁ, যেটা আমাদের প্রি প্ল্যান ছিল। হ্যাঁ, হ্যাঁ, সেটা বাদ দিলাম। তার আগে 6 মাস আগে কেন? ওইখানে কোনো পোস্টে আমি আপনার তো নামই নেইনি। আপনি কেন আপনার দিকে নিচ্ছেন যে ওইটা আপনাকে নিয়ে দিয়েছি? সেটা আমাকে নিয়ে ছিল না। আমি অনেককে নিয়ে দিতে পারি। বাংলাদেশে কি উপস্থাপিকা খালি আপনি একাই আছেন নাকি? সেটা আপনি আমাকে মেন করেছেন, সেটা কিন্তু বোঝা গেছে, সবাই কিন্তু বলেছে। কিন্তু আপনি তো আমাকে বুঝতে দেননি যে আপনি ওই স্ট্যাটাসটা দেখেছেন। আচ্ছা, যাই হোক, আমরা বুঝতে পেরেছি সময় টিভি তানভীর 6 মাস ধরে আমাকে ফলো করছে। সেটা তো মানে আচ্ছা, উনি 6 মাস যাবত আমার ফ্রেন্ড লিস্টে আছে, ফলো করছি না। যাই হোক, আমি আপনার সাথে কথা বলতে নিজে ভয় পাচ্ছিলাম। আপনি নিজে আমাকে বলছিলেন যে আমি যখন আপনাকে বললাম যে আসেন একটা এপিসোড করি, তখন আপনি বলছিলেন যে আমি আপনাকে ভয় পাই। কিন্তু আমি এখন বলছি ওপেনলি যে আমি আপনাকে নিয়ে খুব আতঙ্কে থাকি, এখনো ভয়ে আছি যে আমি কি প্রশ্ন করলে আবার কি উত্তর চলে আসে। আমরা দুজন দুজনকে ভয় পাই। চলেন ঠিক আমরা আছে, আগাই। তাহলে হচ্ছে আপোষে যা হওয়ার হবে, ঠিক আছে? আড্ডাটা মানে আপোষে আড্ডা হবে, সেটা কি ক্লিয়ার করেছেন? হ্যাঁ, তো আপোষে আড্ডা হবে, ক্লিয়ার করে নো দিচ্ছি। প্রবলেম। আচ্ছা, শুরুতেই আমার যেহেতু একটা কমন প্রশ্ন থাকে যে আমরা তো আপনাকে উপস্থাপিকা হিসেবে চিনি, ক্যারিয়ারটা জানতে চাই কিভাবে শুরু করলেন? জার্নিটা খুব বড়, মানে খুব বড়, মানে অনেক লং টাইম। আমি একেবারে ক্লাস 7-এ, আমার যতটুকু মনে আছে 7-এ থাকতে থেকে আমি হচ্ছে আরজে। বেসিক্যালি আমার ক্যারিয়ার হচ্ছে প্রায় 11 থেকে 12 বছর আমি রেডিও জকি। সো বিভিন্ন অনলাইন রেডিওতে ফার্স্টে, তারপরেই শুরু করে ফেলি বাংলা রেডিও, তারপরে রেডিও 71 98.4 FM, তারপর চলে গেলাম হচ্ছে রেডিও টুডে থেকে চলে গেলাম জাগো FM। মাঝখানে কয়েকটা রেডিও নাম আমি মিস করতে পারি, আমি সরি। সো আমি বেসিক্যালি বাংলাদেশের সবগুলো রেডিওতে, মোটামুটি সবগুলো রেডিওতে আমার কাজ হয়ে গেছে। সো বেসিক্যালি আমি একজন আরজেটা আমার ক্যারিয়ারের শুরু ক্লাস 7 থেকে। আমি খুব প্যাশনেট ছিলাম আরজেইংয়ের ব্যাপারে। অ্যান্ড দেন হচ্ছে উপস্থাপিকা হই যখন অনার্স ফার্স্ট ইয়ারে ওইটা উপস্থাপনার ক্যারিয়ার আবার প্রায় 5 বছর। আচ্ছা, আপনি বলছিলেন যে ক্লাস 7-এ থাকতে প্রথম আর্জিং করেছেন। এটা একটা প্রশ্ন মাথায় চলে আসলো যে ক্লাস 7-এ থাকতে আপনি আসলে কিভাবে সুযোগ পেলেন? এটাও কথা, অনেকে প্রশ্ন থাকে যে আরজে হতে হলে কি করতে হবে, কোন কোয়ালিফিকেশন লাগবে। এখন আমার না একটা ভালো গুণ বলবো না, এটা আমার মা বাবাকে ধন্যবাদ যে আমি নিজে খুব সুন্দর করে ছোটবেলা থেকে কথা বলতে পারি। আমার মা বাবাও সুন্দর করে ভাবে কথা বলে। এন্ড দ্যাটস ওয়াই ক্লাস 7-এ থাকতে আমি যে বিভিন্ন কোর্স থাকে না, যদিও এই কোর্সগুলোতে তাকে বলা উচিত না, কোনো আসলে লাভ হয় না ওরকম। যদি আমিও কিন্তু কোর্স করাই, ওগুলো ভালো। আচ্ছা, যাই হোক, ওরকম ভাবে লাভ হয় না। তোমার ভেতরে যদি জিনিস না থাকে, তোমার ভেতরে যদি তুমি কথা বলতে না পারো, তাহলে কিন্তু আসলে কোর্স করে কোনো লাভ নেই। এটা হচ্ছে কথা। তো আমি ওগুলোতে ঢুকে আমি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো জানার পর আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতাম। এবং আমার এখনও মনে আছে, আমি আমার সিভি নিয়ে আমি প্রত্যেকটা রেডিও দাঁড়িয়ে ঘুরেছি। একদম পুরো 1 বছর আমি শুধু ক্লাস করতাম, ক্লাসের বাইরে গিয়ে আমার আব্বুর সাথে গিয়ে বা আম্মুর সাথে গিয়ে রেডিওতে গিয়ে আমার সিভি দিয়ে আসতাম। মানে হচ্ছে উপস্থাপনার প্রতি আসলে ছোট থেকে একটা আগ্রহ ছিল। একদম।
আমার মা বাবার ওই যে কবিতা আবৃত্তি করাতো তো আমাকে, তো আমার ওইভাবে আমি বিভিন্ন রেডিওতে দিয়ে আসতাম, তখন ওখান থেকে আমাকে আমি অনলাইন রেডিওর সাথে ছিলাম। তারপরে মনে ক্লাস 8-এ না 9-এ থাকতে আমি আসলে বাংলা রেডিওতে ঢুকি। প্রথম দিনে অভিজ্ঞতা বা ইন্টারভিউ কিছু কি শেয়ার করা যাবে নাকি? অনেক আগের আমি কিছু অনলাইন রেডিও, আচ্ছা অনলাইন রেডিওগুলো। এবং তারপরে আমি যখন 9 অথবা 10-এ আমি যদি ভুল করে না থাকি, তখন হচ্ছে আমি বাংলা রেডিওতে ঢুকি। বাংলা রেডিওতে ঢোকার সময় তখন আমার ইন্টারভিউতে কি ছিল, আমাকে জিজ্ঞেস করেছিল আজকের ডেট কবে, আজকের বাংলা তারিখ কত, তুমি আমাদেরকে কি দিতে পারবা, এই সব কোয়েশ্চেন ছিল। আমি সুন্দর করে কথা বলেছি এবং স্পন্টেনিয়াসলি কথা বলেছি, অ্যান্ড দ্যাটস ওয়াই তারা আমাকে সিলেক্ট করেছে। এবং বাংলা রেডিওতে আপনিও ছিলেন, আমি যতটুকু জানি অফ এয়ারে কথা বলেছি। ওদের একটা স্টারডাস্ট প্রোগ্রাম হয় দুপুরবেলা, সেখানে মনে হয় ফিউচার স্টার নামে একটা প্রোগ্রাম হয়, সেখানে আমাকে একদিনের শো করতে দিয়েছিল। সেখানে আমি খুব ভালো একটা টপিক নিয়ে একদম বাজিমাত করে দিয়েছিলাম, অ্যান্ড দেন তারা আমাকে জয়েনিং দিয়েছে। আপনার ব্যাপারে তো অনেক অভিযোগ আছে, হ্যাঁ, আপনি আলোচিত সমালোচিত দুটোই বলা যায়। যেমন অনেকে বলে যে আপনি খুব অ্যাগ্রেসিভ, হ্যাঁ, খুব কঠিন কঠিন কথা বলে ফেলেন। আসলে কি অভিযোগের সঙ্গে সত্যতা আছে কিনা? হ্যাঁ, আপনার এই প্রশ্নটার উত্তর ভাবতে ভাবতে আমার একটা মজার কথা মনে পড়লো। মজার কথাই বলবো, একটা পডকাস্টে আমি একজন ডিরেক্টর, জনপ্রিয় একজন ডিরেক্টরের ইন্টারভিউ নিয়েছি। আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না, উনি আমার খুবই সম্মানের এবং আমি ওনাকে খুব রেসপেক্ট করি। তো উনি আসলে সমসাময়িক যে ব্যাপারগুলো, রাজনৈতিক এবং ছাত্র আন্দোলন, এগুলো নিয়ে আসলে কথা হচ্ছিল। তখন আমি ওনাকে ওনার ব্যক্তিগত একটা মতামত জানতে চেয়েছি, খুবই পজিটিভ, যে আপনি আপনার ব্যক্তিগত এই মতামতটায় আপনি কী ভাবেন। তো উনি আমাকে বলতেছে যে উনি খুব হাইপার হয়ে গেছে। আসলে হাইপার হওয়ারই কথা, ওই সময়টা সমসাময়িক বিষয় নিয়ে আমরা তো আসলে খুব অস্থিরতার মধ্যে ছিলাম। তো উনি খুব হাইপার হয়ে গেছে যে তুমি আমাকে কেন জিজ্ঞেস করতেছো, কালেকটিভ ওয়েতে জিজ্ঞেস করো, সবাই কিভাবে, দেশ কিভাবে সেটা জিজ্ঞেস করো। উনি অনেক শাউট করতে থাকে। এখন আমি না ওনার সামনে ফার্স্ট তো আমি না ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে না আমি ওনাকে খুব ঠান্ডা করার চেষ্টা করছিলাম যে ঠিক আছে আপনি ধৈর্য ধরুন, যদিও ওটা পরে আসলে কেটে দেওয়া হয় ওই জায়গাগুলো। তো এরকম না বিভিন্ন ভয় কিন্তু আমরাও পাই। আপনি বলছেন না যে আমাকে নাকি ভয় পায় বা আমাদেরকে ভয় পায়। আপনাকে নিয়ে তো এমন আছে যে মাঝে আমি নাম ধরছি না, যেহেতু তারাও আপনাদের গেস্ট, আমাদের গেস্ট অনেক সময়, যে আপনি অনেক সময় নাকি ইচ্ছা করে আপনার গেস্টকে হাইপার করে দেন। এটা কি প্ল্যানিং করা থাকে নাকি? এই পর্যন্ত আমি কোনো নাটক করে ইন্টারভিউ নিই নাই এই পর্যন্ত, এবং এই তো মানে আমি কোনো প্ল্যানিং করে ইন্টারভিউ। আচ্ছা, তাহলে এই যে খুঁচিয়ে খুঁচিয়ে যে আপনি গেস্টকে হাইপার করে ফেলেন, অভিযোগ এটা সত্য না? এটা মিথ্যে। ধরো আমি যখন কারো ইন্টারভিউ নেই তখন আমি খুব স্টাডি করি। তুমি জানো না, মানে আমি রাত 1-2 পর্যন্ত খালি গেস্ট সম্পর্কে স্টাডি করি। আচ্ছা। এবং স্টাডি করাতে মানুষ যখন সত্য কথা বলে তখন সত্য কথাটা কিন্তু মানে মিঠা লাগে না, তখন তিতাই লাগে। আমি যদি তোমার সম্পর্কে একটা সত্য নেগেটিভ কথা বলি, তোমার কিন্তু তিতাই লাগবে, ভালো লাগবে না। তো আমি সত্য কথাটা মুখের উপরে বলে দিই, এই জন্য তাদের তিতা লাগে, হয়তো বা অনেকের তিতা লাগে। এবং আমি যেটা করি, আমি আসলে কমেন্টসগুলো দেখি, যে পার্টিকুলার মানুষের আমি ইন্টারভিউ নেব, কমেন্টসগুলো মানুষের কি প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমি নোট ডাউন করি, সেই প্রশ্নগুলোই আমি তাকে জিজ্ঞেস করি। এখন মানুষ তো কমেন্টের মধ্যে লিখে দিচ্ছে, কেউ তো দেখছে না, কিন্তু ওই কোয়েশ্চেনগুলো যখন আমার মুখ দিয়ে বের হচ্ছে তখন মানুষ আর সহ্য করতে পারতেছে না। এটা হচ্ছে বেসিক্যালি প্রবলেম। আপনি আজকে এখানে আসার আগে আমাকে নিয়ে কি স্টাডি করেছেন কিনা? আমি তোমাকে নিয়ে বিগত 6 মাস ধরেই স্টাডি করতেছি। তুমি যখন থেকে আমাকে ফলো করো, আপনাকে এখন আমি আপনিতে থাকি, সমস্যা নেই, যেহেতু আপনি আমার গেস্ট। আচ্ছা আচ্ছা, এখান থেকে বের হলে তুমি তো চলে যাবে, প্রবলেম নেই। কিন্তু এই যে 6 মাস বললেন যে আমাকে আপনি কি করলেন, স্টাডি করেছেন, আমি এখন আপনাকে 1-2 মিনিট সময় দিতে চাই। স্টাডি করে আপনি আমাকে নিয়ে কি পেয়েছেন, অথবা আপনার যদি কোনো প্রশ্ন থাকে একটা আমি দিতে চাই। একদম আমার একটা প্রশ্ন আছে। ভয় পাচ্ছেন? একদমই না। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে কালকে আপনার পোস্টের নিচে একটা সুন্দর কমেন্টস এসেছে। আচ্ছা, আপনি নাকি সব টিকটকার ধরে নিয়ে এসে তারপর ইন্টারভিউ করে হাইপ হতে চান, হাইপারে উঠতে চান, বা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চান। এটা কি ট্রু? হ্যাঁ, যেমন আপনাকে নিয়ে আসছি। ঠিক আছে, আমি মোটেও টিকটক করি না। এই যে আসল উত্তরটা এসেছে, আমি কখনোই টিকটকারদেরকে নিয়ে কাজ করি না। আমার জনরাটা হচ্ছে আসলে আপনার যে পার্টিকুলার দর্শক ভক্ত তাদেরই একটা কমেন্ট আমি আপনাকে দেখাতে পারি। এই যে আমি এখন উত্তর দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আসলে আপনিও যেহেতু কাজ করছেন, আমিও কাজ করছি, আমার জনরাটা হচ্ছে আসলে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে। তো এখন হয় কি, এখনকার যুগে তো টিকটক খুব প্রচলিত, ফেসবুক প্রচলিত। আপনারা আমার ইন্টারভিউর অনেক অংশই দেখবেন যে টিকটকে ভাইরাল হয়ে যায়। তখন তারা মনে করে কি আপনিও টিকটক করছেন, আমি টিকটক করছি, কিন্তু যেই ক্লিপসগুলো যারা ছাড়ে ওগুলো অন্যরাই ছাড়ে। আমার কিন্তু মানে সেভাবে টিকটক আমি জীবনে কেউ, আমার একটা অ্যাকাউন্ট আছে, জাস্ট হয়তো বা শুটিংয়ের বিহাইন্ড দ্য সিন ছাড়ি, কিন্তু কখনো আমাকে কেউ দেখাতে পারবে না যে আমি একটা টিকটক বানিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আসলে মানুষের ভুল কনসেপ্ট। যেমন আপনিও কাজ করছেন, আপনার বিরুদ্ধে তো অনেক সমালোচনা হয়, আলোচনা হয়,
আপনি কাদেরকে গেস্ট করেন? সেম প্রশ্ন কিন্তু আমার ইনবক্সে আছে, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, আপনাকে করব। এখন সেই প্রশ্নটা আপনাকে করলাম এবং আমি কিন্তু এখন পেজে চলে যাব। আমার পেজে চলে যাবেন? আপনার পেজে না, আমার পেজে, যেখান থেকে মানুষ প্রশ্ন করেছে আমি জানতে চাই। এখন আপনাকে বলতে চাই, আপনার গেস্টদেরকে নিয়েও প্রশ্ন আছে, আপনার কি উত্তর? আচ্ছা, আমি তো আসলে বিভিন্ন জনরার কাজ করি। ধরেন আমি কৃষি প্রেজেন্টেশন যখন করি তখন নিশ্চয়ই কৃষকদেরকে নিয়ে আসব, এবং যখন আমি আরেকটা শো করি যখন আমি রেডিওতে, তখন কিন্তু আমি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আসলে কোয়েশ্চেন করি, ওদেরকে কন্টেন্ট এই যে আপনি যেটা করেন সেটা আমি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে আসি। আমি সমসাময়িক বিষয় নিয়ে আরেকটা কাজ করি, পডকাস্টে আরেক ধরনের গেস্ট, বিভিন্ন গেস্ট কিন্তু ডিল করা হয়, একদম মানে প্রান্তিক লেভেল থেকে উঁচু লেভেল সব গেস্টকে কিন্তু আমাকে ডিল করতে হয়। আচ্ছা, মিনা নামে একজন প্রশ্ন করেছে যে আপনি মানুষকে খুব ইনসাল্ট করেন এবং অ্যাগ্রেসিভ মুডের কথা বলেন, সেটা তো বলেছেন, আপনি মানুষকে ইনসাল্ট করেন কেন? আমি তাকে বলবো যে কোন কোয়েশ্চেনটা ইনসাল্ট মনে হয়েছে, আমাকে যদি একটু উদাহরণ দিতেন। সেক্ষেত্রে আমি লায়লার প্রসঙ্গটা আনতে পারি। সেখানে দেখা গেছে যে আপনি তাকে ওয়ান কাইন্ড অফ একটু অপমানও করেছেন। কেন মনে হয়েছে আমি জানি, আমি হাইপার ছিলাম না। এবং লায়লার যে বিষয়টা, আসলে আমি লায়লা বা মুনিয়া এদের তো আসলে ইন্টারভিউ নেই না, অনেক মানুষেরও ইন্টারভিউ নেই। আমার প্রত্যেকটা গেস্টের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, এবং আমি লায়লাকে মূলত আমার প্রডিউসার যিনি ছিলেন, প্রডিউসার তো আসলে ইনভাইট করে, আমি তো করি না, উনি ইনভাইট করেছিল একটা অন্য টিকটক নিয়ে একটা প্রোগ্রাম করার জন্য। টিকটকের অনেক মানুষ সেখানে ছিল এবং লায়লা ওয়ান অফ দ্য গেস্ট। সো তখন ও এসেছিল, যদিও সেটা নিয়ে প্রবলেম হয়েছিল। লায়লা আফটার দ্য শো তিনি আমাকে বলেছিলেন যে আপু, আপনি মামুন সম্পর্কেও আমাকে প্রশ্ন করতে পারেন, আমার ব্যক্তিগত লাইফও আমি শেয়ার করতে চাই। লায়লা আপু হয়তো বা দেখবে, এটা আমি জানি না। তো তখন আমি ওনার থেকে, উনি আমাকে পারমিশন দিয়েছে এবং উনি বলেছে যে কোনো কিছু প্রশ্ন করতে পারি। তো যে কোনো কিছু উনি কিন্তু আমাকে বলেছে, আমি কিন্তু ওনার এই ইন্টারভিউটা মানে নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না, আমি ওনাকে এই কারণেও ডাকিনি। উনি আমাকে বলেছে যে কোনো কিছু। এখন আপনি যদি আমাকে যে কোনো কিছু প্রশ্ন, আমি যেমন আপনাকে বলেছি যে কোনো কিছু প্রশ্ন করতে পারেন, আপনি তো খুঁচি জিজ্ঞেস করতেছেন আমি মানুষকে কেন অফেন্সিভ কোশ্চেন করি, অনেক কিছু বলছেন। তো তেমন লায়লাও আমাকে সেই স্পেসটা দিয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি মানুষের যে কথাগুলো সেগুলো জিজ্ঞেস করেছি। যে আমি জিজ্ঞেস করেছি, আপনার মনে হয় একটা জিনিস খারাপ লেগেছে যে উনি বলেছে মামুন আমার বয়ফ্রেন্ডও না, আমার হাজব্যান্ডও না, মানে তাহলে কি? আমি জিজ্ঞেস করছি তাহলে কি কি একটা অবস্থা, মানে রিলেশনটা তাহলে কি? লিফট টুগেদারও করছো না, বয়ফ্রেন্ডও করছো না, তাহলে কি? এটা তো জনগণের প্রশ্ন, এটা কি আমার দোষ? না, আমিও তো লায়লার ইন্টারভিউ নিয়েছিলাম। হ্যাঁ, আমিও তাকে এই প্রশ্নটা করেছিলাম যে তিনি যখন মামলা করেছিলেন, মামলায় লিখেছিলেন যে মামুনকে তিনি আশ্রয় দিয়েছিলেন। তখন আমি ওনাকে ইন্টারভিউতে প্রশ্ন করেছিলেন, মামুন যদি আপনার কাছে আশ্রয় চায় তাহলে বেডরুমে কেন আশ্রয় দিলেন? সেই প্রশ্ন আমি করেছিলাম। সেটা তো অফেন্সিভ লেগেছে আমার কাছে। না, এখন বিষয়টা হচ্ছে কি, আজকে আসলে আপনার সঙ্গে আড্ডা দিয়ে আমারও অনেক সুযোগ হচ্ছে কিছু বিষয় ক্লিয়ার করার। সেটা হচ্ছে যে আমরা যে প্রশ্নগুলো করি সেটা বিহাইন্ড দ্য সিন আসলে দর্শকদের অনেক কিছু জানা থাকে না, যার কারণে তারা অনেক সময় হয়তো বা ভুল বুঝে। কিন্তু আমরা কখনোই গেস্টদেরকে আসলে অসম্মান করে প্রশ্ন করি না, তাদের অনুমতি সাপেক্ষেই করি একদম। এবং তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, আপনারা যত না কষ্ট পান তা থেকে আমাদের কিন্তু অনেক ভালো সম্পর্ক। আচ্ছা, আপনি আমাকে অফলাইনে বলছিলেন যে অনেকেই প্রশ্ন শিখিয়ে দেয় ভাইরাল হওয়ার জন্য, মানে কি ধরনের প্রশ্ন শিখিয়ে দেয় আর কি ধরনের, আর ভাইরাল হওয়ার প্রশ্ন করতে বললে আপনি সেই প্রশ্ন করবেন কেন? আমার এমন অনেক গেস্ট আছে তানভীর ভাইয়া, আপনি বিশ্বাস করবেন না কেন, তারা এসে জিজ্ঞেস করে তুমি আমাকে যে কোনো, আমি বলতে পারি রিসেন্টলি একটা গায়িকা খুব ভাইরাল হয়েছিল কয়েক ছাত্র আন্দোলনের আগে, সে এসে আমাকে বলতেছে তুমি আমাকে যে কোনো কিছু অ্যাটাক করো। উনি মাঝখানে কাট করে বলতেছে সমৃদ্ধি তুমি আমাকে অ্যাটাক করতেছো না কেন? আমি আপু আমি আপনাকে কীভাবে অ্যাটাক করবো, এখন একটা ছুরি দিয়ে অ্যাটাক করি, তুমি আমাকে অ্যাটাক করে ভাইরাল করো। সো তারা চায় তানভীর ভাইয়া, মানে এমন অনেক গেস্ট আছে, আমি যদি এখন নাম বলি তাহলে অনেক কিছু হয়ে যাবে। তারা চায় আমি তাকে ভাইরাল করি এবং অ্যাটাক করি, এবং পজ দিয়ে আমাকে বলে তুমি আমাকে অ্যাটাক করতেছো না কেন। এবং এগুলো আমার খুব ট্রমাটাইজ হয় মাঝে মাঝে। আমি কিন্তু অ্যাটাক করতে চাই না। প্রডিউসার আমার থেকে অ্যাটাকিং কোশ্চেন চায়, গেস্ট আমার থেকে অ্যাটাকিং কোশ্চেন চায়, এটা কিন্তু আমি মাঝে মাঝে ট্রমাটাইজ। সবাই চাইলে কি আপনাকে অ্যাটাকিং প্রশ্ন করতে হবে? আমি করি না তো, সবসময় করি, মাঝে মাঝে করি, কিন্তু আমি কি অ্যাটাক করি? আমি তো কখনোই করি না।